স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি সঞ্চরী মজিদ তমা এবং জাহিদুল বাসার। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। বাজার স্থিতিশীল রাখতে সচিবালয়ে বিশেষ সভা, পেঁয়াজের শুল্ক প্রত্যাহার, সয়াবিন চিনির শুল্ক কমাতে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ। ত্রিশ থেকে 32টি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রম নজরদারিতে রেখেছে সিআইডি। 7টি ই-কমার্স প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব। শাঁখের ধ্বনি, ঢাকের বলে মুখর পূজা মণ্ডপ। মিয়ানমারের 2 রাজ্যে অস্থিরতায় সীমান্ত নিরাপত্তা জোরদার। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। এবং তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনায় আরেক নারী ও শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর সংখ্যা বেড়ে 7। এবার বিস্তারিত খবর। নিত্যপণ্যের দাম কমাতে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার এবং অপরিশোধিত সয়াবিন, পাম তেল এবং চিনির শুল্ক কমাতে এনবিআরকে অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে সোমবার সচিবালয়ে এক বিশেষ সভায় এই অনুরোধ জানান মন্ত্রী। সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি নিয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, দেশে এখন 5 লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুদ আছে, যা আগামী 2 থেকে 3 মাসের জন্য পর্যাপ্ত। তাই নতুন পেঁয়াজ বাজারে না আসলেও আমদানির সাথে দেশের এই মজুদ দিয়ে বাজারে যাতে খুব বেশি দাম না বাড়ে সেটা বাণিজ্য মন্ত্রণালয় মনিটর করবে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। এদিকে বিপণনকারী কোম্পানিগুলো ভোজ্য তেল ও চিনির দাম আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে। জ্বালানি তেল ও গ্যাসের দামও বাড়তি। এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা সীমিত বলে ক্রেতাদের অভিযোগ। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ, ব্যবসায়ীদের রেগুলেশনের জায়গাটা কিন্তু আমরা যথেষ্ট শক্তভাবে জানিয়ে দিয়েছি। জেলা প্রশাসনকেও ইতিমধ্যে চিঠি লেখা হয়েছে, জেলা পর্যায়ে মার্কেটগুলো পর্যবেক্ষণ করা, মজুদ পরিস্থিতি দেখা এবং দ্রব্যমূল্য কেউ অতিমাত্রায় নিচ্ছে কিনা, ভোক্তা অধিকার আইন সহ অন্যান্য আইনে যে আইনগত বিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ নিত্যপণ্যের দাম। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দাম নিয়ন্ত্রণে নেই তদারকি, সুখবর দিতে পারছে না সরকারি কোনো সংস্থাও। আয় না বাড়লেও প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। ঊর্ধ্বমুখী পণ্যের দামে শুধু গরিব নয়, বাজারের থলি ছোট হয়েছে বেশিরভাগ মধ্যবিত্তের। খরচ বেড়ে যাচ্ছে দিন দিন, বাসা ভাড়া, দোকান ভাড়া, নিজের কিন্তু ওরকম ইনকাম ওরকম বাড়ে না। বাজারে এমনিতেই চাল, ডাল, ভোজ্য তেলের দাম চড়া। তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ, সবজি, ডিম, মুরগি, আদা, রসুনের দামও। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক সপ্তাহে বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে 52.5 ভাগ, আর আমদানি পেঁয়াজে বেড়েছে 42% বেশি। কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 160 থেকে 200 টাকা। দাম বেড়ে সোনালী মুরগির কেজি উঠেছে 320 টাকায়। গত 1 মাস ধরে চড়া ব্রয়লার মুরগির দামও। ব্যবসা 100% হালাল, কিন্তু আমরা তো হালাল সব ক্ষেত্রে দেখছি না। সঞ্চয় রাখতে না পেরে তারা এখন সমস্ত অর্থ এই খাদ্যদ্রব্যের পিছনে ব্যয় করতেছে। সরকারি হিসাবে পেঁয়াজের ভালো উৎপাদনের পাশাপাশি মজুদও যথেষ্ট। চালের মজুদও 15 লাখ টনের কাছাকাছি। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগের কথা বলছে কৃষি পণ্যের বাজার পর্যালোচনার দায়িত্বে থাকা কৃষি বিপণন অধিদপ্তর। উৎপাদন, আমদানি এবং স্থানীয়ভাবে বিক্রয়, এই তিনটাকে যদি আমরা সমন্বয় করতে পারি, আমি মনে করি যে ভবিষ্যতে কৃষি মূল্যের আপনার বাজারটা স্থিতিশীল থাকবে। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগের প্রয়োজন দেখছেন বিশ্লেষকেরা। আয় যদি বৃদ্ধি হয় তাহলে মূল্য একটু বৃদ্ধি হলেও তাতে এটা সহনীয় থাকে, কিন্তু আয় যখন কমে যায় তখন যদি মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু মানুষ সংকটে পড়ে। এবং বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। বাজারে নিত্যপণ্যের চড়া দাম থেকে স্বস্তি পেতে স্বল্প আয়ের মানুষের ভরসা টিসিবি ট্রাক, কিন্তু সেখানেও রয়েছে পণ্যের সংকট। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সচিবালয়ে প্রায় ঘন্টা দুয়েক আগেই এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার করা হয়েছে এবং সয়াবিন ও চিলির শুল্ক কমাতে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রামে এই মুহূর্তে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আর ব্যবসায়ীরা বা ভোক্তারা এই বিষয়ে কি বলছেন? প্রথমত আমরা একটু আগের খবরে যেমনটা শুনছিলাম যে লাগামহীন এই নিত্যপণ্যের বাজার, চট্টগ্রামেও ঠিক একই রকম অবস্থা। এবং একটু আগে আপনি যেটি বললেন যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের কোনো প্রভাব এখনও তো স্বাভাবিকভাবেই পড়বে না এবং আগামী 4-5 দিনেও পড়বে কিনা সেটি নিয়েও সন্দেহ আছে। কারণ চট্টগ্রাম বা দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামের বাজারও যখন দাম বাড়ে বা কোনো অজুহাত যখন পাওয়া যায় দাম বাড়ানোর, তখন সেটি হয়তো 2 মিনিটে বাড়ে, কিন্তু যদি দাম কমানোর কোনো বিষয় আলোচনা হয় সেটি 10-15 দিনও আমরা মাঠে বা বাজারে দেখি না। আমরা এখন আছি চট্টগ্রামের নগরীর কাজীদেরই বাজারে এবং এখানে আমরা একটু আগে যে বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে সমস্ত সবজি বা নিত্য প্রয়োজনীয় যে তরিতরকারি বিক্রি হচ্ছে, শুধুমাত্র পেঁপে ছাড়া কোনো সবজি কিন্তু 50 টাকার নিচে নেই। এবং এক্ষেত্রে বেগুন 80 থেকে 90 টাকা, শিম 90 টাকা, করলা 70 টাকা, শসা 70 টাকা বিক্রি হচ্ছে। শুধুমাত্র পেঁপের দাম আছে যেটি মূলত একটু 50 টাকার নিচে রয়েছে। এছাড়া আমরা চট্টগ্রামের বাজারে যেটি খবরও শুনছিলাম যে পেঁয়াজের ঊর্ধ্বমুখী প্রবণতা, সেটি এই মুহূর্তে 70 টাকা বান ভেদে 65 টাকা বিক্রি হচ্ছে দেশি এবং ভারতীয় পেঁয়াজ। আর মাংসের বাজারে আমরা কি দেখছি যে যেটি খাসির মাংস, সেটি যেহেতু দুর্গাপূজার দশমী আছে সামনে, সেক্ষেত্রে একটু ঊর্ধ্বমুখী প্রবণতা 900 টাকার কাছাকাছি বা 850 টাকা বিক্রি হচ্ছে, গরুর মাংস 700-600 টাকার উপরে। আর চালের দামও আমরা দেখেছি যে প্রতি কেজিতে গড়ে 2 থেকে 5 টাকা বেড়েছে এবং সেই হিসেবে প্রত্যেক বস্তায় আমরা দেখছি যে 50 কেজির বস্তায় 100 থেকে 150 টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে। এবং এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো, বিশেষ করে চাল, পেঁয়াজ, তেল, বিভিন্ন তরিতরকারি, এগুলোর দাম বৃদ্ধির কারণে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী তারা বেশ বিপাকেই পড়েছেন। আরেকটি বিষয় যে এই কেন আসলে এই সবজিগুলোর দাম বাড়ছে, এটি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই এক ধরনের তথ্য যে যেহেতু বর্ষা শেষ, নতুন করে শীতের সবজি আসতে আরও কিছুটা সময় লাগবে এবং সেজন্যই আসলে বাজারে এখন সরবরাহের কিছুটা ঘাটতির কথা বলছে। কিন্তু কতদিন যাবত এই পরিস্থিতি থাকবে সেটি নিয়ে এখনো স্পষ্ট কোনো কথা নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই বাজার তদারকি করার জন্য কিন্তু কাউকে আমরা গত অন্তত 2 মাসের মধ্যে মাঠে বাজারে দেখিনি। অনুপম, আমরা আশা করি পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের অনুরোধ এবং সয়াবিন ও চিলির শুল্ক কমাতে যে এনবিআরকে অনুরোধ করা হয়েছে সেটি সফল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সার্বিক তথ্য জানানোর জন্য। 60টি ই কমার্স প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এর মধ্যে 30 থেকে 32টি প্রতিষ্ঠানকে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি। দুপুরে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় কর্মকর্তারা জানান, প্রতারণার দায়ে থলে.com এবং উইকম.com নামে 2টি ই কমার্স প্রতিষ্ঠানের 6 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কম মূল্যে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আনুমানিক 2.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় পুলিশ। সম্প্রতি ভাটারা থানায় খায়রুল আলম মীর নামে এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, এই 2টি ই কমার্স প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পণ্য কিনতে তিনি সহ অন্যরা প্রায় 2.5 কোটি টাকা আগাম পরিশোধ করেন। কিন্তু 30 দিন পেরিয়ে গেলেও কোনো পণ্য পাননি। 50 দিন পরে তাদেরকে চেক দেওয়া হলেও অ্যাকাউন্ট শূন্য পাওয়া যায়। ঢাকে পড়ল কাঠি, শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ঢাকের বোল, কাঁসার ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর পূজা মণ্ডপ। আজ মহাষষ্ঠী। নানা আচার অর্চনায় মণ্ডপে মণ্ডপে সকাল 8:59 শুরু হয় ষষ্ঠী পূজা। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়েই মণ্ডপে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। মঙ্গলবার সপ্তমীতে শুরু হবে প্রতিমায় মূল পূজা। দেবীর চরণে ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি দেবেন ভক্তরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি জানান, গত বছরের তুলনায় এবার দেশ জুড়ে 1905টি মণ্ডপ বেড়েছে। মোট মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে 32,117টি। সনাতন শাস্ত্রমতে এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন এবং দোলায় চড়ে যাবেন। এটি সমাজে বিশৃঙ্খলা এবং ছত্রভঙ্গের ইঙ্গিত দেয়। তবে সমস্ত অপশক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিজয় ঘটবে বলে আশা ভক্তদের।
বিশ্বের মানুষ যেন আমরা করোনা থেকে মুক্তি পাই এবং আমাদের সামগ্রিক শান্তি কামনা করছি মার কাছে, এটাই প্রার্থনা। এবার বিশেষভাবে চাওয়া যে গত দুটো বছর আমরা যে মহামারী, যে প্যান্ডামিকের মধ্যে দিয়ে গেলাম, এত প্রাণঘাতী, আর মায়ের কাছে প্রার্থনা, মাগো যত অপরাধ আছে সব ক্ষমা করে দাও। মহালয়া শেষ হয়ে যায় এবং দেবীপক্ষ শুরু হয়, দেবীপক্ষের থেকে তখন দেবীর পূজা হয়। আমাদের এখানে প্রতিদিন প্রতিপদ থেকে শুরু করে ষষ্ঠী পর্যন্ত সব বেলতলায় পূজা হয়েছে। ষষ্ঠীর দিনে এখন আমরা ওই প্রতিমার সামনে এখানে ঘট স্থাপন হবে, সেটা সন্ধ্যার সময় বরণ কার্য হবে এবং বরণ কার্যের পরে সেখানে করা হবে ষষ্ঠাদি কল্পারম্ভ। মহাষষ্ঠীর আয়োজন নিয়ে আরো জানাতে পল্টন পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, আজ সারাদিন মহাষষ্ঠীর আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, এই মুহূর্তে পূজা মণ্ডপগুলোতে ভিড় কেমন দেখছেন, আর আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি নিয়েও জানাবেন। ষষ্ঠী পূজা সকাল থেকে শুরু হয়েছে এবং সেটি সকালে শুরু হয়ে 10টার মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। সব জায়গায় মূলত বেলতলায় ষষ্ঠী পূজা করা হয় এবং সকালের সেই আয়োজনটি সম্পূর্ণ হচ্ছে সন্ধ্যায় প্রতিমা মূল মণ্ডপেই সেখানে দেবীর কাছে ষষ্ঠাদি কল্পারম্ভ হবে এবং দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাসও সেখানে হবে। আমরা ঢাকেশ্বরী মন্দিরে সকালবেলা দেখেছি যে নানা আয়োজনে পূজা হয়েছে, রমনা কালী মন্দিরে গিয়েছিলাম, সেখানেও একইভাবেই পূজা হয়েছে। আমরা এখন আছি পল্টন পূজা মণ্ডপে এবং সেখানেও দেখতে পেয়েছি যে সকালের বেল পূজা শেষ হয়েছে এবং এখন সন্ধ্যায় যেই পূজাটি শুরু হবে তার প্রস্তুতি পর্ব চলছে। এমনভাবে কিন্তু সারা বাংলাদেশে প্রায় 32,000 পুজো মণ্ডপে একই রকমভাবে ধর্মীয় আচার অনুষ্ঠানে ষোড়শোপাচারে দেবী দুর্গাকে আবাহন জানানো হয়েছে এবং আজকে ষষ্ঠী, আগামীকাল সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত সারা বাংলাদেশে একইভাবে মহা উৎসাহের মধ্য দিয়ে এই পুজোটি হবে। তবে এবার করোনা মহামারীর কারণে বিভিন্ন জায়গায় নানা ধরনের বিধিনিষেধ দেওয়া হয়েছে। অনেক পূজা কমিটির বিভিন্নভাবে পূজা উদযাপন করতেও তাদের নানা ধরনের প্রতিকূলার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি সে ব্যাপারে কথা বলতে চাই পল্টন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক গোপাল কুমার দাসের সঙ্গে। আরেকটু এইভাবে আপনারা এবার হচ্ছে তৃতীয়বারের মতন পূজা করছেন, চতুর্থবারের মতন পূজা করছেন, এবার পূজা করতে যে কোনো ধরনের সমস্যা বা চ্যালেঞ্জ ফেস করছেন? এবার পূজা করার গিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করি নাই, তবে মহামারী করোনার জন্যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে এবং সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের এগোতে হয়েছে। এই জন্যে আমাদের একটু দেরি হয়ে গেছে এই পর্বটা সাজানো গোছানো করতে। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশন সহ সমস্ত লোকাল স্থানীয় সমস্ত লোকের কাছে সার্বিক সহযোগিতা পাচ্ছি। এ ব্যাপারে সবাইকে ধন্যবাদ, শারদীয় শুভেচ্ছা। আর আমাদের এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না, সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে। আর কি কি আয়োজন আছে, সাংস্কৃতিক আয়োজন সহ অন্য কোনো ধরনের অনুষ্ঠান আপনারা করবেন কিনা? আমাদের এই মন্দিরে আমাদের স্থানীয় কাউন্সিলর মহোদয় আসবেন, তারপরে আমাদের কিছু নেতৃবৃন্দ আছে, কয়েকজন মন্ত্রী মহোদয়ও এখানে আসার প্রতিশ্রুতি দিয়েছেন যদি ওনারা ঢাকা থাকার সাপেক্ষে। তাছাড়া আমাদের নবমীর দিন কালচারাল ফাংশন আছে, মহা অষ্টমীতেও আমাদের আরতি প্রতিযোগিতা আছে। এই সব কর্মকাণ্ডের মধ্যেই পূজার বিভিন্ন আয়োজন পরিকল্পনা করা হয়েছে। এভাবেই আসলে সব পূজা মণ্ডপে আমরা দেখতে পেয়েছি যে সকালের দিকে কিছু সংখ্যক মানুষ ছিল, এখন দুপুরের দিকে মূলত পূজার সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে জড়িত তারাই আছেন, আবার সন্ধ্যার সময় কিছু মানুষের আগমন কিন্তু বাড়বে। বসন্তকালে একসময় এই দুর্গোৎসব হতো, তবে অকাল বোধনে রামচন্দ্র রাবণকে বধ করবার জন্য দেবী দুর্গাকে আহ্বান করেন, তখন থেকেই কিন্তু এই শরৎকালের এই দুর্গাপূজা শুরু হয়। শরৎকালের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে এই যে আজকে শুরু হলো ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা, এটি দশমী পর্যন্ত চলবে এবং দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শুরু হবে দেবী দুর্গার এই আয়োজন। দেবী দুর্গাকে বিদায় দেওয়া হবে। তবে এই 5 দিন সারা বাংলাদেশ সহ যেখানেই বাংলা ভাষাভাষী বাঙালি জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কিন্তু মহা উৎসাহের মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। আমরা এখনো পর্যন্ত সব জায়গায় মোটামুটি সুষ্ঠুভাবে পূজা উদযাপনের খবর পাচ্ছি। তবে সব পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা যেমন দেখতে পেয়েছি, একই সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেছেন যে তারাও ব্যক্তিগতভাবে প্রত্যেক মণ্ডপে নিজেদের ভলান্টিয়ারও রেখেছেন যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়। মহাষষ্ঠীর সার্বিক আয়োজন নিয়ে পল্টন পূজা মণ্ডপ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনিমেষ কর।
এদিকে মহাষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে সারা দেশের মণ্ডপগুলোতে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। করোনা মহামারীর বিবর্ণ সময় পার করে এবারের উৎসব জমজমাট করতে নানা আয়োজন করা হয়েছে দেশ জুড়ে। মহাষষ্ঠীর দিন সকালে সিলেটে ঘট স্থাপন আর আরতির মাধ্যমে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠের মাধ্যমে ৬৬০টি মণ্ডপে ধ্বনিত হয় দেবী বন্দনা। শঙ্খধ্বনি আর ঢাকের বলে মুখরিত হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। এখানে পূজায় অংশগ্রহণ করতে পারছি, অনেকদিন পরে একটা আনন্দ অনুভূতি হচ্ছে আমাদের মধ্যে। এই কল্পারম্ভ পূজার পরে সান্ধ্যকালীন সময়ে বেলষষ্ঠী এবং পরে অধিবাস, এর মধ্যে দিয়েই শুরু হবে আগামীকালকে পরবর্তী সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দেবী দুর্গার পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় রাজশাহীর ৪৫৬টি মণ্ডপে। দিনের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে কম্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা এবং দুর্গতি নাশিনী দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। ভক্তদের ডাকে সাড়া দিয়ে মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হবেন মণ্ডপে মণ্ডপে। মায়ের যে আগমনটা, তাতে চাই যে পৃথিবীর সকল মানুষ খুব শান্তিপূর্ণভাবে বসবাস করুক। উৎসব মানে আনন্দ, এটা তো শুধুমাত্র যে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের তা না, সবার ক্ষেত্রেই। সেই অকাল বোধন থেকে শুরু, মাকে বরণ করে নেওয়া দিয়ে আনুষ্ঠানিকতা সকাল থেকে শুরু হয়ে গেল, বোধনের মাধ্যমে দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। শঙ্খধ্বনি আর পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে খুলনার ১০০৫টি মণ্ডপে শুরু হয় দুর্গাপূজা। করোনার প্রকোপ কম থাকায় গত বছরের চেয়ে এবার আয়োজন বেশি। লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয় আরতি আর প্রসাদ বিতরণ। পূজা উপলক্ষে জেলার ৭৮টি মণ্ডপে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগের বছর তো করোনা ছিল, সে অনুযায়ী এখন এবারে অনেক ভালো। আমাদের এই সারা বিশ্বের ভিতরে যে করোনা ভাইরাসের এই মহামারী, এইটা যেন একদম নির্মূল হয়ে যায়। করোনা সংক্রমণ এড়াতে গত বছরের মতো এবারও দেশের পূজা মণ্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মানতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে ৫ দিনের উৎসব। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ষষ্ঠ পূজার আরও খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে সহকর্মী শামীমুজ্জামান রয়েছেন। শামীম, খুলনার দোলখোলা, শিববাড়ি, কালীবাড়ি, ধর্মসভা সহ বেশ বড় বড় কয়েকটি পূজা মণ্ডপ কিন্তু রয়েছে, যেখানে জমজমাট আয়োজন হয়ে থাকে প্রতি বছরই। ষষ্ঠীর এই দিনে সেই খবরগুলো জানাবেন। সেখান থেকে আরেকটি বিষয়, খুলনার বিশেষ করে একেবারে উপকূলীয় এলাকা সহ সব জায়গায় আসলে কতটা কি আনন্দ উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজা আয়োজন হয়েছে এবার? আমি এই মুহূর্তে অবস্থান করছি এবং আজ সকালেই কিন্তু যে 5 দিন ব্যাপী যে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব শুরু হয়েছে। তবে গত বছরের চেয়ে কিন্তু এই বছরের উৎসবের আবেগ অনেকটাই বেশি, কারণ গত বছর যেহেতু করোনার মধ্যে দিয়ে পূজা মণ্ডপগুলোতে আসলে অনুষ্ঠানের যে আয়োজন, সে আয়োজন ছিল না বললেই চলে। তবে এবছর তার ব্যতিক্রম, কেননা এবছর করোনার প্রকোপ কিছুটা হলেও কমেছে, যে কারণে আসলে গত বছর যে বিবর্ণ যে অবস্থা ছিল, এবছর কিছুটা হলেও ভিন্ন। এবছর উৎসবের আমেজ রয়েছে, উৎসবের আমেজও রয়েছে। তবে এবছর কিন্তু করোনার জন্য যে বাহ্যিক যে অনুষ্ঠানের যেগুলো থাকে, সেটা কিন্তু কিছুটা কম বলেই কিন্তু আমাদেরকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন। আর উপকূলীয় এলাকার যে কথাটি আপনি বলছিলেন, আমি খুলনার জেলার কিন্তু যে প্রত্যন্ত যে এলাকাগুলো আছে, উপকূলীয় যে 3টি উপজেলা আছে, সেই 3টি উপজেলা সহ খুলনার অন্য যে সব মিলে যে 9টি উপজেলা, সেই 9টি উপজেলাতেও কিন্তু পূজা হচ্ছে। তবে সেই যে আয়োজনের ব্যাপকতা কিন্তু কিছুটা কম বলেই কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। তার কারণ যেহেতু আসলে করোনাকালীন যে সময়টা চলছে, এই সময়ের জন্য আসলে কেউই প্রস্তুত ছিলেন না যে আসলে পূজার যে আয়োজনের কিভাবে হবে, কেমন ভাবে করবে, সেই যেহেতু প্রস্তুতি ছিল না, সেই প্রস্তুতি নিতেও কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। এবং যে কারণে যে আয়োজনটা কিছুটা হলেও কম, তবে উৎসাহ রয়েছে, আছে উৎসব, আছে আগ্রহ, এবং সব মিলিয়ে কিন্তু এখন খুলনাতে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়েই আসলে পূজা উদযাপন হচ্ছে। আর একটা বিষয়, যে পূজাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে খুলনাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক তৎপর, এবং আমরা কিন্তু দেখছি প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন, তারা কিন্তু আসলে
টহল জোরদার করেছে। এবং আরেকটা তথ্য এখানে একটু দিয়ে রাখি যে আগামীকাল র্যাবের ডিজির খুলনা আসার কথা রয়েছে এবং তিনি তার বেশ কয়েকটি মন্দিরে আসলে পরিদর্শনের কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে আমরা যেটা দেখেছি বা দেখছি যে খুলনাতে উৎসব উদ্দীপনার মধ্য দিয়েই পূজা উদযাপন হচ্ছে। এবং যেহেতু এখন দুপুর, এই মুহূর্তে আসলে মণ্ডপগুলোতে ভিড় অনেকটাই কম থাকে। সকালের দিকে ছিল, হয়তো বা সন্ধ্যার দিকে ভিড় আরো বাড়বে বলেই আসলে মন্দির কমিটির লোকজনরা মনে করছেন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা যা থাকছে। এখনো বন্ধ বিমানবন্দরের বিস্ফোরক চিহ্নিতকরণ মেশিন, পণ্যের জট না কমায় ভোগান্তিতে রপ্তানিকারকরা। যমুনার পানি কমার সঙ্গে সঙ্গে টাঙ্গাইলে দেখা দিয়েছে নদী ভাঙন। স্থায়ী বাঁধ নির্মাণ করার দাবি স্থানীয়দের। বগুড়ার শেরপুরে বিদ্যুৎ স্পর্শে ৩ জনের মৃত্যু হয়েছে। সকালে বিশারলপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চুরকুটা গ্রামের বুদু মাহাতো, পলাশ মাহাতো ও ক্ষিতিশী মাহাতো। পুলিশ জানায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুরকুটা গ্রামের পূজা মণ্ডপে আলোকসজ্জার জন্য পাশের বাড়ি থেকে বিদ্যুতের তার টানা হয়। বুদু মাহাতোর বাড়ির ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে যান ক্ষিতিশ মাহাতো, বুদু মাহাতো এবং পলাশ মাহাতো। এতে ঘটনাস্থলেই মারা যান বুদু ও পলাশ, আর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ক্ষিতিশের। ৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, যে ৩ জন বিদ্যুৎ স্পর্শে মারা গেছেন তাদের মরদেহ তো হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে, এখন সেই পরিবারগুলোর কি অবস্থা আমাদেরকে বিস্তারিত জানাবেন? আসলে এখানে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। বিশালপুরের এই চুরকাটা গ্রামে ৭০টি ঘর নিয়ে এই গ্রামটি। এখানে বেসিক্যালি আদিবাসীরা বাস করে, মাহাতো জনগোষ্ঠী। তো এখানে যেটি ঘটেছে যে পূজা সামনে উপলক্ষে বিভিন্ন বাড়িতে বিদ্যুৎ কানেকশন দেওয়া হয়েছিল লাইট জ্বালানোর জন্য, এবং সেই বিদ্যুতের একটি তারের সাথে ঘরে কাপড় শুকানোর যে একটি তার, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে সেই কাপড় শুকানোর তার কোনোভাবে বিদ্যুৎ স্পর্শ হয়ে যায় এবং তারটি ছিঁড়ে যায়। তো সেই তারটি জোড়া লাগাতে গিয়েই মূলত বিদ্যুৎ স্পর্শে আসেন এখানকার যিনি ক্ষিতিশ মাহাতো আছেন তিনি, এবং তারপরে তাকে বাঁচাতে যে প্রতিবেশী ছুটে আসে, তিনিও বিদ্যুৎ স্পর্শ হয়ে যান। এবং তৃতীয় একজন যিনি আছেন তিনি ধারণা করেন যে তাদের মধ্যে হয়তো কোনো ধরনের ঝগড়া বিবাদ হয়েছে। তো তাদেরকে সামলাতে গিয়ে তিনি যখন আক্রান্ত হন, সেখানে ঘটনাস্থলে 2 জন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু ঘটে। তো পুলিশ এখানে এসেছিল সকাল থেকেই, এই গ্রামে চুরকাটা গ্রামে ছিল। তাদের সাথে আমাদের যতটুকু কথা হয়েছে যে এই গ্রামের যারা বাসিন্দা অধিবাসী পরিবারের লোকজন, তাদের আসলে তেমন কোনো অভিযোগ নেই। তারা এটাকে প্রিয় দুর্ঘটনা হিসেবেই মনে করছেন এবং ময়না তদন্ত করতে তারা ইচ্ছুক নন। তাই পুলিশ এখানে একটি অপমৃত্যু মামলা দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য স্থানীয় এমপি, আওয়ামী লীগ নেতারা, ইউনো সবাই এসেছিলেন এবং তারা তাদেরকে সাহায্য করার জন্য প্রতি পরিবারকে 16,000 টাকা করে আর্থিক সহায়তা জানাবেন। যারা এই বৈদ্যুতিক তার টেনে দিয়েছেন, এই লাইনটি কি আসলে অবৈধ ছিল কিনা, আর যেহেতু 3টি প্রাণ ঝরে গেছে, এখনো তাদের এই দোষীদের কি আইনের আওতায় আনা হয়েছে কিনা? না, এখানে আসলে দোষী হিসেবে কেউ কাউকে দেখছে না, যেহেতু পুরো পরিবারটির পূজা উদযাপনের, পুরো গ্রামের পূজা উদযাপনের একটি ব্যাপার ছিল। তো সেখান থেকেই আসলে প্রত্যেকটি বাড়ির সম্মতিক্রমে যে বাড়ির যে রাস্তাগুলো আছে সেখানে বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর জন্যই এই লাইনটা টানানো হয়েছিল। এখানে কেউ কাউকে দোষারোপ করছে না, এখানে কেউ কাউকে যে অভিযোগ দেওয়ার বিষয়টি সেটি দিচ্ছে না বলেই আমাদেরকে জানিয়েছে এখানকার পুলিশ এবং এই
বিলাসপুর ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন জাকির হোসেন খান, তিনি কিছুক্ষণ আগে তাদের দুজনের সাথেই কথা হয়েছে। তো এবং এই যে শোক সন্তপ্ত পরিবার, এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলে পুরো গ্রাম এখন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এখানে মৃতদেহ সৎকারের জন্য যেসব প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং চেয়ারম্যান সাহেব উনি নির্দেশ দিয়েছেন যে যতটুকু সম্ভব তার লোকজনকে যে এই সহযোগিতা করে এই লাশগুলো যেন ঠিকঠাক মতো সৎকার করা হয় সেই ব্যাপারে তার যথেষ্ট নির্দেশনা আছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিরুল লতিফ। মিয়ানমারের 2 রাজ্যে চলমান অস্থিরতায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে সংঘবদ্ধ নাশকতা ঠেকাতে বাড়ানো হচ্ছে টহল। মিয়ানমারের বান্দরবান সীমান্ত লাগোয়া রাজ্য কানপট্টি ও হাকা ভারী অস্ত্রসহ সেখানে সেনা মোতায়েন করেছে দেশটি। এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের সংস্থা UNHCR। 8 অক্টোবরের বিবৃতিতে তারা জানিয়েছে গত 1 মাস রাজ্য দুটোতে বসতি ধ্বংস ও নিরস্ত্র বাসিন্দাদের উপর নির্যাতন চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সুবিধা। আর এ ঘটনায় সতর্ক অবস্থানে বাংলাদেশ। 2017 সালে তিক্ত অভিজ্ঞতার কারণে এবারে সীমান্ত সুরক্ষায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বর্ডারের ভিজিলেন্স অনেক বাড়ানো হয়েছে, ওখানে বিজিবির সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। তো সুতরাং এখনও ওই নাইট ভিশন যে সমস্ত ইকুইপমেন্টস আছে সেগুলো ছাড়া বাকি সবই ঠিক আছে এবং আমরা স্লাইটেস্ট পেলেই আমরা করব এবং আমরা চাইবো না যে আরও নতুন করে যাতে আরও ইনফ্লাক্স হোক, সেটা আমরা কঠোর অবস্থানে থাকবো। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার পর আশ্রয় শিবিরের নিরাপত্তা জোরদারে কাঁটা তারের বেড়া সহ অতিরিক্ত সার্চ লাইট ও ওয়াচ টাওয়ার বসানো দ্রুত শেষ করতে বলা হয়েছে। ক্যাম্পে শুধু ইয়াবা নয়, নতুন ধরনের মাদক উদ্ধারেও দেখা দিয়েছে উদ্বেগ। কাঁটা তারের বেড়ার পাশ দিয়ে যে টহলের জন্য যে ছোট পেভমেন্ট মতো আছে ওইটা কমপ্লিট হয় নাই বোধহয়। তো ওইটা হলে পরে টহল দিলে এবং ওয়াচ টাওয়ারগুলো যদি অ্যাক্টিভেট হয় তাহলে ডেফিনেটলি। বাট যদি আমরা ক্যাম্পের ভিতরটা কন্ট্রোল করতে পারি এবং সেইখানে যাতে এই যে আপনার ক্যারিয়ার হিসেবে ইউজ করে এরকম বিশেষ করে বর্তমান সময়ে ইয়াবা এবং কিছু নাকি আইসের চালানো ধরা পড়েছে, সুতরাং এইগুলা বেশ আমাদের জন্য চিন্তার বিষয় বা দুশ্চিন্তার বিষয়। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে দ্রুতই নেপিতোর সঙ্গে আলোচনায় বসছে ঢাকা। এ নিয়ে দুদেশের রাষ্ট্রদূত কাজ করছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী সহ 5 জেলায় 15 জনের মৃত্যু হয়েছে। এরা সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেলে করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 জনের। গত 24 ঘন্টায় ফেনী জেনারেল হাসপাতালের আইসিইউ ও আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। এছাড়া দিনাজপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরেকজন। আমিনবাজারে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মোট 7টি মরদেহ উদ্ধার হলো। ঘটনাস্থল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বছিলা ব্রিজের কাছে উদ্ধার করা হয় নারীর মরদেহটি। শনিবার ভোরে 18 জন যাত্রী নিয়ে আমিনবাজারের তুরাগ নদে ট্রলার ডুবি হলে 11 জন সাঁতরে তীরে ওঠেন। যাত্রীরা বলছেন একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। বিস্ফোরক চিহ্নিতকরণ মেশিন এখনও চালু না হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্যজট কমেনি। কোনো কোনো রপ্তানি পণ্য পাঠাতে সময় লাগছে 2 দিন বা তারও বেশি। এতে চরম ভোগান্তিতে রপ্তানিকারকরা। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের দাবি, রোববার একটি ইডিএস মেশিন সচল হয়েছে। রোববার দুপুর ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের দৃশ্য এটি। রপ্তানিমুখী পণ্য নিয়ে দীর্ঘ সারিতে অপেক্ষায় এসব গাড়ি। যদিও কথা ছিল অগ্রাধিকার ভিত্তিতে এসব পণ্য ঢুকবে কার্গো ভিলেজে, তারপর ইডিএস মেশিনে দ্রুত পরীক্ষার পর উঠবে কার্গো বিমানে। কিন্তু ভেতরে ও বাইরে জট। ফ্রেট ফরওয়ার্ড ও সিএনএফ এজেন্টরা জানিয়েছেন
একদিকে রপ্তানির চাপ বেড়েছে, আবার স্ক্যানার নষ্ট। এতে কোনো কোনো পণ্য পাঠাতে অপেক্ষা করতে হচ্ছে 2 দিন বা তারও বেশি। এখন একই অবস্থা, জট এখনো খোলেনি। এখন আমরা যে স্ক্যানিং করি, স্ক্যানিং মেশিন একটা এখনো ঠিক হয় নাই। ওয়ার হাউসের ভিতরে একটা মানুষ এখন কাজ করার মতো কোনো পরিবেশ নেই আর কি। একটা ট্রলি ঢুকবে, তাই কে কোন সময় অ্যাক্সিডেন্ট হয় এটাও বলা যায় না। আর ওরকম প্রসেস নেই, বিদায় ওদের এখানে জ্যাম লেগে থাকে, যে একটা গাড়ি ঢোকাইতে 2 দিন সময় লাগে। স্ক্যানার নষ্ট থাকায় বাংলাদেশের পণ্য নিতে চাচ্ছেন না আমদানিকারকরা। এমন অভিযোগ পেয়ে 29 সেপ্টেম্বর কার্গো ভিলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে জানানো হয় পুরনো ইডিএস মেশিন দুটি অচল, আর নতুন দুটি চালু করা যায়নি। এতে তৈরি হয়েছে অচল অবস্থা। এর 10 দিন পর একটি ইডিএস সচল হয়েছে দাবি করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। নতুন দুটো আমাদের সবকিছু বসানো আছে, কিন্তু ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এসে ওরা সার্টিফাই করে দিয়ে যায়, ভ্যালিডেশন করে দিয়ে যায়, সেটা এখনো করা হয় নাই। তারা আসবে হলো আপনার এই মাসের 14 তারিখে আসবে, আসার পরে 20 তারিখ পর্যন্ত তারা ইন্সপেকশন করবে। কার্গো পরিস্থিতির উন্নয়নে রোববার বিকেলে বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন বিজিএমইএ নেতারা। চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানান তারা। নতুন ইডিএস মেশিন দুটি দ্রুত চালু করার তাগিদ দেন বিজিএমইএ নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যমুনার পানি কমার সাথে সাথে টাঙ্গাইলের বেশ কিছু এলাকায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও নদীর বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আগামী শুষ্ক মৌসুমে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পাউবর কর্মকর্তারা। টাঙ্গাইল সদরের চরপৌলি এলাকায় আবার শুরু হয়েছে যমুনার ভাঙন। 1 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কিছু বাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে আছে চরপৌলি হাট। সদর উপজেলার হুগরা, মাহমুদনগর ও নাগপুর উপজেলার সলিমাবাদ এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। এবছর যমুনার ভাঙনে নদীগর্ভে হারিয়ে গেছে কালিহাতী উপজেলার আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হুমকির মুখে আলিপুর দাখিল মাদ্রাসা। প্রতি বছরে ভাঙনের সর্বশান্ত হচ্ছেন এসব এলাকার নদী তীরের মানুষ। আমরা বাড়ি 15-2 বার টানলাম, ভাঙে তো খুব। কালকাও বিকালে অনেক জায়গা ভাঙছে। বাড়ির 3 বার টানছি, এখন ফের কাছারে পড়ে গেছে। এখন আমরা না খাবো এখানে মরবার নছি। এখানে আঙ্গর কি করবেন, নদী শাসন করে দিবেন, এইটু চাই আঙ্গর রক্ষা করেন। আগুনে পড়ে গেলে হয়তো মাটি থাকে, কিন্তু এই যমুনা নদীতে বাড়ি ভেঙে গেলে বাড়ির ভিটারটুকু থাকে না। জায়গা বাসা নাই, কিচ্ছুই নাই, টাকা পয়সাও নাই। তাহলে আমরা যেন সড়কের রাস্তায় দাঁড়ামু, হ্যাঁ দাঁড়ানোর জায়গা নাই, তাহলে আমরা কোনে থাকবো? ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আগামী মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণ হবে আশ্বাস তার। স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো একটু সময় লেগে যায়, একটা সিজন লেগে যায়। তো সে কারণে এই প্রজেক্ট পাস হওয়ার আগে যাতে আমরা যে স্থাপনাগুলিকে রক্ষা করতে চাই সেগুলি যাতে প্রজেক্ট পাস হওয়ার এই সময়কাল ধরে ভেঙে নদীগর্ভে বিলীন না হয়ে যায়, সে কারণে আমরা অস্থায়ী ভিত্তিতে এই যে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওএর কাজগুলি বাস্তবায়ন করে যাচ্ছি। টাঙ্গাইলে এবছর যমুনার ভাঙনে বিলীন হয়েছে 3 শতাধিক ঘরবাড়ি, প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ ফসলি জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, আলোচনা ফলপ্রসূ, জানালো যুক্তরাষ্ট্র। বেনজেমা, এমবাপের নৈপুণ্যে ইউএফা নেশনস লিগের শিরোপা উৎসবে মাতল ফ্রান্স। স্পেন হারল 2-1 গোলে। আজ থেকে খুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল। দীর্ঘ বিরতির পর হল খোলার প্রথম দিনে নিজ নিজ রুমে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা। প্রথম দিনে হলে ঢোকা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। করোনা মহামারীর কারণে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর শিক্ষার্থীদের পদচারণায় আবারও পুরনো রূপে ফিরতে শুরু করেছে ক্যাম্পাস। আজ থেকে হল খুললেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে আগামী 21 অক্টোবর থেকে। ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা ভার্সিটির সাথে আমাদের হল লাইফ সবকিছু মিলাই সবকিছু মানে আগের লাইফে ফিরতে পারতেছি। অবশ্যই সবার জন্য এটা একটা ভালো যে আমরা পড়াশোনাটা আগের মতো কন্টিনিউ করতে পারবো। এখন আসছে, এখন আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে, ক্যাম্পাসে প্রাণ ফিরে এসেছে, তার জন্য খুবই ভালো লাগছে। যতটুকু ক্ষতি হয়েছে, ক্ষতি তো কিছু না কিছু হয়েছে,
সেটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা দুটো পদ্ধতি রেখেছি, যে অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসে হবে, যাতে কারো ক্ষতি না হয়। চট্টগ্রামে উদ্বোধন হলো বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেজ। সকালে পতেঙ্গায় শাহ আমানত বিমানবন্দর এলাকায় সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ এই বেজের উদ্বোধন করেন। এ সময় দুটি 407 GXI হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হয় সেনাবাহিনীতে। আধুনিক সেনাবাহিনীর সাথে সামঞ্জস্য রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হয়েছে বিভিন্ন আধুনিক হেলিকপ্টার ও সামরিক বিমান। যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এই দুটি হেলিকপ্টার নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া অনুসন্ধান ও পর্যবেক্ষণের কাজে ব্যবহার হবে এগুলো। অনুষ্ঠানে বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আইনের ধারাবাহিকতায় আজকের যুক্তরাষ্ট্রের তৈরি চতুর্থ প্রজন্মের দুটি বেল 407 GXI আর্মি এভিয়েশন গ্রুপে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। আমি নিশ্চিত এই অন্তর্ভুক্তি নবীন বৈমানিকদের প্রশিক্ষণের ভিত্তিকে মজবুত করার পাশাপাশি ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি নির্ভর বিমান পরিচালনায় পারদর্শী করে তুলবে। গোপালগঞ্জে ভোগান্তির আরেক নাম ভুতুড়ে বিদ্যুৎ বিল। গ্রাহকদের অভিযোগ, ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল ধরিয়ে দিচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মাত্র 162 টাকার বিদ্যুৎ বিল এসেছে লাখ টাকা। গ্রাহকদের দাবি, অভিযোগের পরও মিলছে না ফল। গোপালগঞ্জের বেদগ্রাম এলাকার দর্জি পরেশ সরকার বছরের বেশিরভাগ সময়ই বাড়ির বিদ্যুৎ বিল দিয়েছেন 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। তবে গত আগস্টে সবকিছু ছাপিয়ে বিল আসে 1,17,938 টাকা। পরে ছুটে যান বিদ্যুৎ অফিসে, খোঁজ নিয়ে জানতে পারেন প্রকৃত বিল 162 টাকা। এই মাসে আমার 1,17,038 টাকা বিল দিয়েছে। তারপরে আমি নিয়ে গেছি পাওয়াজে, নিয়ে যাওয়ার পরে সে বিল সমাধা করে দিয়েছে। শুধু পরেশ সরকার নন, এমন ভোগান্তিতে পৌর এলাকার কয়েক হাজার গ্রাহক। বিগত মাসগুলোর তুলনায় গেল আগস্ট ও সেপ্টেম্বরে বিল এসেছে 4 থেকে 5 গুণ বেশি। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখে রিডাররা মন গড়া বিল দিচ্ছে, আবার কখনো যুক্ত করা হচ্ছে পূর্বের বিলও। বিল আসে বাড়ি তো 2300, 2400, 3000 টাকাই আসে। এনে আবার বিল দিয়েছে 59,000 টাকা। এনে আমি কি করবো? স্টক করবো? এই মাসের আগের মাসে দিয়েছি 20,000, আবার এই মাসে দিয়েছি 20,000, আবার এই মাসে হয়েছে আবার 12,000। এক মাসের ব্যবধানে কি করে 6,000 টাকা হয় আমি তো এই বুঝতে পারি না। আমার মিটারে ওরা কিছু গুরুগুরি করে, ধরে কিছু বোঝারও কায়দা নাই। তবে বাড়তি বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী। যেটা মিটারে আছে সেই ইউনিট তো পরিশোধ করাই লাগবে গ্রাহককে। এটা তো আসলে করার কোনো সিস্টেম নেই। আমাদের যে বিধান আছে, বিধান অনুযায়ী যেটা মিটারে ইউনিট আসছে, মিটার তো ঠিকই আছে, ঠিক আছে, তাই সেই ক্ষেত্রে ওই ইউনিটটা আপনার দিয়েই দেওয়া লাগবে। গোপালগঞ্জে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহক সংখ্যা প্রায় 23,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কাতারের দোহায় তালেবান প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবানদের কাজের মাধ্যমেই বিচার করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে হামলার শঙ্কায় কাবুলের হোটেলগুলোতে না থাকতে নিজ নিজ দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দোহায় অনুষ্ঠিত 2 দিনের বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন দুপক্ষের প্রতিনিধিরা। আফগানিস্তানের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ এবং সে দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয় বৈঠকে। একই সাথে আফগানিস্তানের সব ক্ষেত্রে নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ সহ মানবাধিকার নিয়েও আলোচনা হয়। এই বৈঠককে নিরপেক্ষ এবং কার্যকর হিসেবে বর্ণনা করেছে ওয়াশিংটন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কথায় নয় বরং কাজের মাধ্যমেই তালেবানদের বিচার করা হবে। এ বিষয়টি তালেবানের কাছে স্পষ্ট করা হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা জানান তালেবান নেতারা। তাদের আশা, শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও তালেবান সরকারের স্বীকৃতির পথ সুগম করবে। এদিকে নিরাপত্তাজনিত কারণে কাবুলের সেরেনা হোটেল এবং আশপাশের এলাকায় থাকা নাগরিকদের অন্য এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগানিস্তানে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের জন্য একই সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।
সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের জাতীয় দিবসের ভাষণের নিন্দা জানিয়েছে চীন। তার বক্তব্য সংঘাত উস্কে দিচ্ছে বলে অভিযোগ তুলে সত্যকে বিকৃত করা হচ্ছে বলে জানায় বেইজিং। চীনের তাইওয়ান বিষয়ক অফিস রোববার বলেছে, ওয়েনের ক্ষমতাসীন পার্টির স্বাধীনতার উস্কানি চীন তাইওয়ান সম্পর্কে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যা তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। এছাড়া তাইওয়ান স্বাধীন হতে চাওয়ার কারণে আলোচনার দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে বেইজিংয়ের চাপে মাথা নত না করার হুঁশিয়ারি দেন ওয়েন। রাশিয়ার তাতারস্তান প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে 16 জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। মেনজেলিনস্ক শহরের কাছে রোববার বিমানটি বিধ্বস্ত হয়। এতে 20 স্কাই ড্রাইভারের একটি দল ও 2 ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও কর্তৃপক্ষের ধারণা বিমানের একটি ইঞ্জিন অকার্যকর হয়ে পড়েছিল। 2 ইঞ্জিন বিশিষ্ট L410 টার্বুলেট বিমানটি বানিয়েছে চেক রিপাবলিক। সম্প্রতি রুশ বিমান চলাচল নিরাপদ করতে কঠোর নিয়ম করা হয়েছে। তবুও দেশটির দুর্গম এলাকায় প্রায় ঘটছে বিমান দুর্ঘটনা। গত মাসে আন্তনভ N26 বিমান বিধ্বস্ত হয়ে 6 জনের মৃত্যু হয়। জুলাইয়ে কামচটকায় আরেকটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় 28 আরোহী। বিশ্ব করোনায় একদিনে 4,500 মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 48,66,000। নতুন 3 লাখ রোগী নিয়ে মোট আক্রান্ত 23,86,00,000-এর বেশি। এদিকে 106 দিন পর অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে শিথিল করা হয়েছে লকডাউন। বিশ্বে করোনায় প্রাণহানি গত দিনের তুলনায় কিছুটা কমেছে। শনিবার 5,500 হলেও রোববার মৃত্যু হয়েছে 4,500 জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়, প্রাণ গেছে 962 জনের। নতুন করে সংক্রমিত হয়েছে 28,000-এর বেশি। রোগীর চাপ বাড়তে থাকায় হিমশিম অবস্থা সেখানকার হাসপাতালগুলোতে। যুক্তরাষ্ট্রে রোববার 517 জনের প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় রোগী মিলেছে 24,000-এর বেশি। অন্যদিকে ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে 167 জনের। টিকা না নেয়ায় ফুটবল ম্যাচ দেখার অনুমতি পাননি দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ভারতে 24 ঘন্টায় প্রাণ গেছে 193 জনের। আক্রান্ত হয়েছে 19,000। সিঙ্গাপুরে প্রায় 83% মানুষকে টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসায় আবারও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে দেশটি। 19 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স সহ 8টি দেশের নাগরিকদের কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি থেকে প্রায় 4 মাস পর তুলে নেওয়া হয়েছে কঠোর লকডাউন। এখন থেকে টিকা নেওয়া ব্যক্তিদের জন্য খোলা থাকবে সব রেস্তোরাঁ, সেলুন, সিনেমা হল সহ সব দোকানপাট। স্বাস্থ্য বিভাগের মতে দেশটির প্রায় 70% জনগোষ্ঠীর টিকা নেওয়া সম্পন্ন হয়েছে। এছাড়া করোনায় গত 24 ঘন্টায় মেক্সিকোতে 348, ইরানে 220 ও রোমানিয়ায় 211 জনের প্রাণহানি হয়েছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনকে 2-1 গোলে হারিয়ে ইউএফা নেশনস লিগের শিরোপা উৎসবে মাতল ফ্রান্স। ঘুরে দাঁড়িয়ে অনন্য এক জয় তুলে নিয়েছে দিদিয়ের দেশমের দল। বেনজেমা আর এমবাপের নৈপুণ্যে ফরাসিদের অর্জনের ঝুলিতে যোগ হলো আরও একটি মুকুট। মিলানের সান সিরোতে রোমাঞ্চকর ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। যত নাটক তার সবই দ্বিতীয়ার্ধে। 64 মিনিটে অধিনায়ক বুস্কেটসের থ্রু বলে ক্লিনিক্যাল ফিনিশে গোল করেন ওয়ারজাবাল। আর সেই সাথে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্পেনের ডাগআউট। স্প্যানিয়ার্ডদের লিড নেয়ার আনন্দ বেশিক্ষণ টেকেনি। বেনজেমার গোলে ফ্রান্স সমতায় ফেরে 2 মিনিট পরে। এমবাপের পাস থেকে বাঁকানো শটে স্পেন গোলকিপার উনাই সিমনকে পরাস্ত করেন রিয়াল নাম্বার 9। ঘুরে দাঁড়িয়ে উদ্যম ধরে রাখে দ্য ব্লুজ। এবারে স্পটলাইটে এমবাপে। 80 মিনিটে গ্রিজম্যানের অ্যাসিস্টে গোল করে ব্যবধান করে দেন পিএসজি তারকা। ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছে স্পেন। দারুণ দুটি সুযোগ তৈরি করে কঠিন পরীক্ষায় ফেলে ফ্রান্সের রক্ষণ দুর্গকে। কিন্তু হুগো লরিস দুর্দান্ত 2 সেভে ফরাসিদের লিড ধরে রাখে আর সেই সাথে নিশ্চিত করে ন্যাশনস লিগ জয়। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে ছেলেরা এটাই প্রমাণ করলো যে আমরা এখনো সেরা। সেপ্টেম্বরে আমরা 2টি ম্যাচ ড্র করি, কিন্তু আত্মবিশ্বাস কমেনি। কমলে মিলানে আজ আমরা ন্যাশনস লিগ জিততে পারতাম না।
আমরা যখন প্রথম গোল করি ফ্রান্স চাপে পড়ে যায়, কিন্তু আমরা চাপ ধরে রাখতে পারিনি। দ্রুত গোল খেয়ে বসি, এটাই দুঃখ। চ্যাম্পিয়ন হতে না পেরে হতাশ নই। আমরা জয়ের মানসিকতা সামনের দিনগুলোতেও ধরে রাখব। আরও একটি শিরোপা জয় উজ্জীবিত দেশমের দল। সময়ের সেরাদের উল্লাসে আলোকিত হলো মিলান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা। মেসির নৈপুণ্যে উরুগুয়েকে হারিয়েছে ৩-০ গোলে। তবে একই দিন হতাশ করেছে ব্রাজিল। কলম্বিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে তারা, যদিও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে নেইমারের ব্রাজিল, আর আর্জেন্টিনার অবস্থান ২-এ। ঘরের মাঠে ম্যাচ, এ কারণেই হয়তো কিছুটা চাপমুক্ত ছিলেন মেসি। বন্ধু সুয়ারেজের দলের বিপক্ষে আত্মবিশ্বাসী এনে দিয়েছে সাফল্য। উরুগুয়ের বিপক্ষে সহজ জয় বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত খেতাব ধরে রাখল আর্জেন্টিনা। আগের ম্যাচে ড্র করা আলবিসেলেস্তেদের বুয়েনস আইরেসে আক্রমণাত্মক শুরু। প্রতিপক্ষের সুয়ারেজও চেষ্টা কম করেননি। তবে আকাশী নীলদের আস্থার প্রতীক হয়ে থাকেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিন খুদে জাদুকরের ৮০তম আন্তর্জাতিক গোল দিয়ে ৩৮ মিনিটে লিড নেয় স্ক্যালোনির দল। অল্প সময়ের ব্যবধানে স্কোরলাইন ২-০ করে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় গোলটি আসে ডিপলের পা থেকে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কাভানিকে নামান অস্কার তাভারেজ, তবে তাতেও ভাগ্যের শিকে ছেড়েনি উরুগুয়ের। উল্টো ব্যবধান ৩-০ করেন লাউতারো মার্তিনেজ। ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান আরও মজবুত করল মেসির দল। এদিকে আর্জেন্টিনার জয়ের দিনে মলিন ব্রাজিল। বিশ্বকাপ বাছাই মঞ্চে ৯ ম্যাচ পর পয়েন্ট হারিয়েছে তিতে শিষ্যরা। উঠতে থাকা ব্রাজিলকে ড্রয়ের স্বাদ দিয়েছে কলম্বিয়া। ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া, আর গোছানো ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। আক্রমণ পাল্টা আক্রমণে খেলায় গতি থাকলেও স্কোর করতে পারেনি দুই দল। নেইমারের চেষ্টাগুলো মুখ থুবড়ে পড়ে কলম্বিয়ান গোলরক্ষকের সামনে। ড্রয়ের পরও ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলের এলিমিনেটরে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শারজায় ম্যাচ শুরু রাত ৮টায়। আমিরাতে কলকাতার সবশেষ ২ ম্যাচে দলের জয়ে অবদান রাখেন সাকিব। এলিমিনেটরে ম্যাচেও কেকেআর একাদশে থাকার কথা সাকিবের, তবে আন্দ্রে রাসেল এখনও ফিট না। গেল ২ আসর প্লে অফে আসতে পারেনি কেকেআর। এবারের আসরের শুরুটাও ছিল নড়বড়ে, তবে আমিরাত পর্বে ৭ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা। এদিকে শেষ ম্যাচে রোমাঞ্চকর জয়ে উজ্জীবিত বেঙ্গালুরু। কোহলির দল আইপিএলে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। ম্যাক্সওয়েল, ভিলিয়ার্স আর হার্শালদের পারফরম্যান্সে এবার শিরোপা জয় প্রত্যয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স। বেঙ্গালুরু অধিনায়ক কোহলি আমিরাত পর্বে ২টি 50 করলেও সেরা ছন্দে নেই তিনি, আর অধিনায়ক মর্গানের অফ ফর্মে দুশ্চিন্তায় রয়েছে কলকাতা। বিশ্বকাপে যাদের উপর নির্ভর করবে বাংলাদেশ দলের সাফল্য, মুশফিকুর রহিম তাদের মধ্যে অন্যতম। মিডল অর্ডারে আস্থার জায়গা তিনি। যদিও টি-20-র সাম্প্রতিক ফর্ম আর বিশ্বকাপের পরিসংখ্যান মুশফিকের জন্য অস্বস্তির, তারপরও অভিজ্ঞতা আর সামর্থ্যের বিচারে টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল মুশি। স্লক সুইপ, রিভার্স, স্কুপ, পুল কিংবা ড্রাইভ, মুশফিক সবই পারেন। খেলেনও প্রয়োজন বুঝে, কনফিডেন্স দিয়ে। ভালো মন্দ যে কোনো সময় পরিশ্রম, একাগ্রতায় সবার সেরা তিনি। টাইগার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল, বহু জয়ের নেপথ্য নায়ক। লম্বা ক্যারিয়ারে যত আক্ষেপ, যত ব্যর্থতা দাগ কেটে গেছে, 2016 টি-20 বিশ্বকাপ তার একটা অবশ্যই। ভারত ম্যাচে জয়ের কাছে নিয়ে উৎসব, সেখান থেকে হেরে বসা মুশফিককে পুড়িয়েছে বহুদিন। সেই জ্বালা মিটিয়েছেন 2019-এ দুরন্ত 50-তে বাংলাদেশ লিখে নেয় ভারত বধের ইতিহাস। ওটাই টি-20-তে টিম ইন্ডিয়ার সাথে একমাত্র সাফল্য। ওই ম্যাচের পর এই ফরম্যাটে মুশফিক বড্ড মলিন। গত 8 ইনিংসে 3টা শূন্য, মোট 5 বার আউট হয়েছেন এক অঙ্কে। টি-20 বিশ্বকাপের 6 আসরে মুশির পারফরমেন্স হয়নি রঙিন। 20 ইনিংসে মাত্র 16 গড়ে 258 রান, সর্বোচ্চ 47 অস্ট্রেলিয়ার সাথে। এবার পরিসংখ্যান বদলের পালা, তাই মুশির ব্যাটে দারুণ কিছু করা চাই। যদিও বিশ্বকাপ প্রস্তুতিতে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে গেছে অস্বস্তি। এই টিমকে প্ল্যাটফর্ম ধরে 2 ম্যাচে রানখরা কাটিয়ে গেছেন ওমানে। মিডল অর্ডারের স্তম্ভ তিনি। টি-20 বিশ্বমঞ্চে আলো জ্বালাতে জ্বলে ওঠা জরুরি।
মুশফিকের কাছে প্রত্যাশা অনেক। অধিনায়ক মাহমুদুল্লাহর বিশ্বকাপ মিশনে অন্যতম সেরা হাতিয়ার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক, ইউটিউব এবং টুইটার অ্যাকাউন্ট থেকে জানতে পারবেন আরও বিস্তারিত।